ছিলেন, আমি নাম বলিনি, তোমার থেকে আমি অনেক সিনিয়র, আমি জানি কি বলতে হয়। তুমিও আমার আন্ডারেই মেয়র ছিলে, হ্যাঁ, সুতরাং তুমি আমাকে শিখিও না। তাপসদা হাত তুলছেন, তাপসদাও আমাদেরই অংশ ছিলেন। আমি 5 বারের এখানকার বিধায়ক, আমি জানি কোনটা পার্লামেন্টারি আর কোনটা আনপার্লামেন্টারি কথা। আমার দপ্তরের এক্স মন্ত্রী এখানে রয়েছেন, ফিরহাদ হাকিম মহাশয়। আমি অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে বলতে চাই, ফিরহাদ হাকিম মহাশয়, আপনি বেলগাছিয়া ভাগড়ে গেছিলেন, আপনি সেখানে গিয়ে বললেন ওটা ফ্ল্যাট করে মাঠ করে দেবেন, 1 বছরের মধ্যে করে দেবেন। 2 বছর হতে চললো, বেলগাছিয়া ভাগড় কিছু হয়নি। 15 বছর নিজেরাও আপনারা কিছু করলেন না। আর যখন এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার যখন মানুষের জন্য ছোট ছোট জিনিসগুলো ভেবে ভেবে করার চেষ্টা করছে, তখন আপনারা বিরোধিতা করছেন। আজকে তারা তোলার মতো ঘটনা। আমাদের কষ্ট হয়, আপনাদের হয়তো কষ্ট হয় না। কি করে পারমিশন দিয়েছিলেন? আগের সরকারের সময়ে পারমিশন দেওয়া হচ্ছে। হাওড়াতে গুচ্ছ গুচ্ছ ইলিগাল বিল্ডিং কি করে হলো? আপনারা দেখেননি কেন? কারণ আপনাদের কাছে মানুষের জীবনের দামই নেই। আজকে ছোট ছোট যে বাড়ি, সেই বাড়িগুলোকে ভেঙে বিক্রি করে দিয়ে বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং তৈরি হয়েছে। বেশিরভাগটাই আপনারা জানেন অবৈধ ইলিগাল বিল্ডিং। কই আপনারা তো কোনো অ্যাকশন নেননি। পুকুর বোঝানো যাবে না তার আইন রয়েছে, কিন্তু আজকে পুরসভার পুরপিতা পুরমাতাকে সন্তুষ্ট করে, কিভাবে সন্তুষ্ট সেটা আপনারা সবাই জানেন, আমি আর আলাদা করে বললাম না। পুকুর বুঝিয়ে বিল্ডিং বানানো হয়েছে। আজকে বড় বড় নেতৃত্ব এখানে বসে রয়েছেন, অরূপ বাবু আর সবাই বসে রয়েছেন এখানে। হাওড়া নিয়ে প্ল্যানিং করেননি কেন অরূপ বাবু? হাওড়ার পপুলেশন বাড়ছে, রাস্তাগুলো যে বড় হওয়া দরকার, আজকে এত গাড়ি বাড়ছে, কই কোনো প্ল্যানিং তো আপনারা করেননি? করা উচিত ছিল নাকি 15টা বছর? আজকে নিয়ম করা হয়েছে যে ভ্যাট রাখা হবে না, তারপরেও আপনি হাওড়া দিকে গিয়ে দেখুন জায়গায় জায়গায় ভ্যাট রয়েছে, ইভেন কলকাতাতেও ময়লাতে ভর্তি। ভ্যাট দেখলেই মানে বমি পেয়ে যায়, ভ্যাটের রং এমন, ময়লা কোনোদিন সেই ভ্যাট পরিষ্কার হয়নি, তার মধ্যে উপচে পড়ছে ময়লা মাছি। আজকে মানুষ কমপ্লেন করছে। আমাদের দপ্তর থেকে মুখোমুখি বলে আমরা একটি প্রোগ্রাম শুরু করেছি মাননীয় অধ্যক্ষ মহোদয়। আমরা চাই মানুষের সমস্যার সমাধান করতে। আপনাদের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটা পোর্টাল ছিল, সেখানেও অনেকবার কমপ্লেন করা হয়েছিল, কিন্তু আপনারা তার কোনো সমাধান করেননি। আজকে মুখোমুখি আমরা শুরু করেছি, আমরা রেগুলার হাজার হাজার ফোন পাচ্ছি, শুধু ফোন পাওয়া নয়, আমরা চেষ্টা করছি তার সমস্যার সমাধান করতে। আপনার মাধ্যমে সম্মানীয় বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালজি বলছিলেন বালি পৌরসভার কথা। 2015 সালে বালি পৌরসভাকে হাওড়ার সাথে মিলিয়ে দেওয়ার প্রস্তাব নেওয়া হয়েছিল, যা পরে আপনারা প্রত্যাহার করেন। বালি এবং হাওড়ার মার্জার এবং পরবর্তীকালে ডিমার্জারের ফলে আপনারা মাননীয় বিধায়ক মহোদয়রা যারা যে মেস সৃষ্টি করেছেন, সেটা তো আলাদা করে বলার কিছু নেই। এবং আমাদের পূর্বের মন্ত্রীও এই হাউসে উপস্থিত রয়েছেন, উনি বিষয়টা সম্পূর্ণভাবে জানেন। কিন্তু আপনাদের এই যে ডিসিশন, এই যে অস্থির চিত্ত ডিসিশনের ফলে আজকে কর্মচারীদের মাইনে, পেনশন, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সবকিছু কমপ্লিট মেস এবং গন্ডগোল হয়ে গেছে, এবং এর ফল আজকে দপ্তর এবং আমাকেও ভুগতে হচ্ছে। সম্মানীয় বিধায়ক উমেশ রায়জি বলেছেন আজকে বিগত সরকারের যে দ্বিচারিতার কথা, এবং আমি সেটাকে আর রিপিট করব না। আজকে হাওড়ার যে পরিষেবা, নাগরিকরা কি পরিষেবা পাচ্ছে সেটা হাওড়ার মানুষরা ভালো বলতে পারবে। হাওড়া মানে আজকে দাঁড়িয়েছে রাস্তায় জঞ্জালের পাহাড়, জল পাচ্ছে না, জল জমা। তারপরে নওশাদ সিদ্দিকী সম্মানীয় বিধায়ক, তিনি জিজ্ঞেস করেছেন হাওড়ায় নির্বাচন কবে হবে। আপনার মাধ্যমে আমাদের সম্মানীয় বিধায়ককে বলতে চাই, নির্বাচন কবে হবে এই সিদ্ধান্তটা আমাদের পার্টি অফিসে বসে ঠিক হবে না, যেরকম আগের সরকার করত। রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের সাথে পরামর্শ করে হাওড়া কর্পোরেশনের ভোটের দিন আমরা ঠিক করব। তবে একটা কথা মাননীয় বিধায়ককে বলতে চাই যে হাওড়ার মানুষ অন্তত আগের সরকারের যে দল তাকে ভোট দেবে না। তারা যা ভুক্তভোগী হয়েছে,
আজকে হাওড়া, কলকাতার পাশেই হাওড়া, এবং কলকাতা আমাদের রাজ্যের ক্যাপিটাল, রাজধানী, এবং তার পাশে নদীর ওপারেই হাওড়া। তারও কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার অনেক সুযোগ ছিল, এবং বিগত সরকার তার সুযোগও পেয়েছিলেন, সময়ও পেয়েছিলেন। কিন্তু আজকে আমি একটু অবাকই হয়ে যাচ্ছি যে আমাদের যারা সম্মানীয় বিধায়ক বিরোধী চেয়ারে বসে আছেন, তারা এই ওয়ার্ড ভাঙা নিয়ে প্রশ্নটা করছেন কি করে। আজকে হাওড়ার কি অবস্থা আপনারা কি জানেন না? আজকে হাওড়া মানে হচ্ছে সব থেকে প্রধান প্রবলেম হচ্ছে কলকাতার সাথে সাথে জল জমা, এবং যে জলটা জমছে সামান্য একটু বৃষ্টি হলে হাঁটু সমান জল হয়ে যাচ্ছে। আমরা 2.5-3 মাস হলো সরকারে এসেছি, আমাদের পক্ষে তো, আমরা তো এখনো 15 বছর সময় পাইনি আপনাদের মতো। সময়টা যদি পেতাম তাহলে পাইপগুলো চেঞ্জ করতাম, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা মোটর দিয়ে সেই জল বের করার চেষ্টা করছি। আমি আগেও বলেছি, কারণ হাতে 3 মাসের মধ্যে পাইপ চেঞ্জ করা সম্ভব নয়। আজকে 2-3 দিন ধরে ওই জলটা দাঁড়িয়ে রয়েছে, বেরোচ্ছে না। জল দাঁড়িয়ে থাকার কারণে আজকে এই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসছে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। হাঁটু অব্দি, কোমর অব্দি জল, মানুষ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, পেশেন্ট, বাড়ির লোকজন নাজেহাল হয়ে যাচ্ছে। আজকে নালী যদি পরিষ্কার করতে বলছি, নালী থেকে শুধু প্লাস্টিক বেরোচ্ছে। আপনারা তো এই বিষয়গুলো দেখতে পারতেন, আগের সরকারও তো দেখতে পারতেন এগুলো। আমরা 1 সেপ্টেম্বর থেকে পেনাল্টি আনছি যাতে এই প্রবলেমটা যাতে না হয়। আমাকে তো সাময়িকভাবে নালী পরিষ্কার করলে হবে না, আমাকে তো মূল যে কারণ সেটাকে দেখতে হবে। প্লাস্টিক, ছোট যে চায়ের কাপগুলো আছে তারই ভেতরে লাইনিংও প্লাস্টিক রয়েছে, বিভিন্ন চিপসের প্যাকেট তার ভিতরেও প্লাস্টিকের লাইনিং রয়েছে। গরু ছাগল সেগুলো খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, সেটা তো ছেড়েই দিলাম। কিন্তু আজকে সমস্ত ড্রেনগুলোর মধ্যে গুচ্ছ গুচ্ছ শুধু প্লাস্টিক বেরোচ্ছে, সেটা তো আপনারাও দেখতে পারতেন। আজকে একটা ছোট বাড়ি, তাতে 4টে লোক থাকতো, এখন সেই লোক পরিবার বেড়ে গেছে, জলের সেই বাড়িতে 15টা লোক জল নিচ্ছে, কিন্তু বাড়িতে যে জল সাপ্লাই হবে সেই জলের পাইপ বা ব্যবস্থা সেটা বদলানো হয়নি। কি জলের পাইপ বলুন, কি ড্রেনের পাইপ বলুন, কেন করেননি আপনারা? পেয়েছিলেন তো সময় 15 বছর। আর আজকে যখন আমরা বলছি যে পরিষেবা দিতে চাই, ওয়ার্ডগুলোকে, বড় ওয়ার্ডগুলোকে ছোট করে, এত বেশি পপুলেশন, 2012 সালে 3টে ওয়ার্ড কলকাতায় বাড়ানো হয়েছিল। আজকে পপুলেশন বাড়লে ওয়ার্ড বাড়বে না? পরিষেবা দেওয়া কি আমাদের দায়িত্ব নয়? তাহলে এত বড় ওয়ার্ডে যদি পপুলেশন বাড়ে, তাহলে আপনি ওয়ার্ডটাকে ছোট না করলে পরিষেবাটা দেবেন কি করে, বা ভালো পরিষেবা দেবেন কি করে? ফলে যে পুকুরগুলো থেকে হাওড়ার মানুষ কিছু সুবিধা পেত, কারণ বাথরুম তো বানানো হয়নি, বস্তি বস্তি হয়ে গেছে। কেন করেননি এগুলো? আছে তো, কেন্দ্র সরকারের তো স্কিম আছে, আমরা তো সেই স্কিম নিয়ে কাজ করতে শুরু করেছি। যেখানে বস্তি থাকবে সেই বস্তির মানুষকে ফ্ল্যাট বানিয়ে দেওয়া হবে। এরকম এজেন্সি রয়েছে যারা কাজ করছে, যারা 8টা হয়তো টাওয়ার বানালো, 4টে টাওয়ার তারা আমার ইকোনমিক উইকার সেকশনের জন্য বানিয়ে দিল ফ্রিতে। তাদেরকে আমরা লটারি করে ফ্রিতে ওই বস্তির মানুষকে আমরা করে দিলাম, রিলোকেট করলাম, আর 4টে বিল্ডিং তারা বিক্রি করলো। ইটস এ রেভিনিউ আর্নিং মডেল, উইন উইন সিচুয়েশন ফর এভরিবডি। আপনারা করেননি কেন? আজকে অবৈধ নির্মাণ 60-70%, সেটা তো বললামই। কোনো প্ল্যানিং করেননি। আমরা কিন্তু প্ল্যানিংটা করছি, আমরা একটা মাস্টার প্ল্যান নিয়ে আসছি হাওড়ার জন্য, ফর রোডস, ফর ড্রেনেজ এন্ড ফর ওয়াটার। বিগত সরকার দীর্ঘদিন ধরে হাওড়া কর্পোরেশনের নির্বাচন করেননি, ফলে তো নাগরিক পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হয়েছে। এছাড়াও এই নির্বাচন না করার কারণে 15th ফিনান্স কমিশন, অর্থ কমিশনের টাকা থেকেও বঞ্চিত হয়েছে। এরও প্রমাণ প্রায় 200 কোটি। ভাবা যায়? ফলস্বরূপ হাওড়ায় উন্নয়নের অর্থ যোগান করাটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টাকাটা দেবো কোথা থেকে? পেনশনের টাকা পাচ্ছে না, সাফাই কর্মীরা টাকা পাচ্ছে না, টাকাটা দেবো কোথা থেকে?
সেই দুর্নীতিগুলো আপনারা অ্যালাউ করেছেন। আজকে আমার কাছে অভিযোগ আছে এবং বিভিন্ন খাতে বাকির পরিমাণ প্রায় 400 কোটি টাকা। আজকে আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট যে উত্তর কলকাতা, উত্তর হাওড়া এবং পার্ট অফ বালি তাকে সার্ভিস দেবে আমরা শৈকিয়াতে করছি। 1.5 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 1.5 বছর নয়, সেপ্টেম্বরের মধ্যে, সেপ্টেম্বরে ইনটেক যেটি শেষ হয়ে যাবে এবং তারপরে ডিস্ট্রিবিউশন বাই মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। আর যেটা আমরা আপনাদের আগেই বললাম যে আমরা হাওড়াকে একটা মাস্টার প্ল্যান ডেভেলপ করার জন্য ওই খুচখুচ করে হবে না। কলকাতার জন্য যেরকম আমরা একটা রিং রোড, কেন রিং রোড ভাবেননি কলকাতার জন্য? একটা রিং রোড নই। মাননীয় মন্ত্রী, আপনার সময় পার হয়ে গেছে, কতক্ষণ লাগবে আর? 5 মিনিট স্যার। ঠিক আছে। সুতরাং আমার এটাই বলার যে 15 বছর হাওড়ার মানুষ কিছু পায়নি। 462 কোটি টাকা দিয়ে আমরা এই সাইকিয়ার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেপ্টেম্বরে ইনটেক যেটি শেষ হবে, বাই মার্চ উইল স্টার্ট ডিস্ট্রিবিউশন, এবং একটা ফুল মাস্টার প্ল্যান ড্রেনেজ ওয়াটার নিয়ে যাতে এই সমস্যাটা না থাকে উইদিন 1 year উই আর গোইং টু কমপ্লিট ইট। এবং হাওড়াকে শুধু ওই কয়েকটা ডিভাইডারে গাছ লাগিয়ে দিলাম আর কয়েকটা ওই লাইট লাগিয়ে দিলাম ওইভাবে নয়, প্রত্যেকটা রাস্তা সুন্দর করা, প্রত্যেকটা রাস্তার পাশে ডিভাইডার, ওয়াটার, ড্রেন সবকিছু করে একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ আমরা নিচ্ছি। বর্তমানে হাওড়া পৌর নিগমের মোট ওয়ার্ড সংখ্যা হলো 50। হাওড়া পৌর নিগমের বর্তমান এলাকাগুলোর ওয়ার্ড বিন্যাস, যা হাওড়া পৌর নিগম আইন 1980 তফসিল 2 এর উল্লিখিত আছে, তা 1981 সালে এই আইন কার্যকর হওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল। তবে পরবর্তীকালে এই পৌর নিগম এলাকার ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যা বিন্যাস, বসতির ধরন, ভৌগোলিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটেছে। এই বিষয়গুলির পরিপ্রেক্ষিতে হাওড়া পৌর নিগম এলাকার মোট জনসংখ্যা বিবেচনা করে সেখানকার ওয়ার্ডের সংখ্যারও পুনর্বিন্যাস জরুরি হয়ে পড়েছিল এবং প্রতিটি ওয়ার্ডের জনসংখ্যা, বসতি বিন্যাস, ভৌগোলিক অবস্থা ও অর্থনৈতিক বিষয়াদি বিবেচনা করে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সীমানা পুনর্বিন্যাসের সম্ভবত যাচাই করে বর্তমান সময়ের দাবি রেখে আমরা এই বিলটি আনার করছি। এই পরিপ্রেক্ষিতে জনসংখ্যা বিন্যাস বিবেচনা করে ওয়ার্ডের সংখ্যা ও পুনর্বিন্যাস জরুরি হয়ে পড়েছিল। সেই কারণে এই বিল হাওড়া পৌর নিগমে প্রশাসনিক সুবিধে ও উন্নত নাগরিক পরিষেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট নিগমের ওয়ার্ড সংখ্যা বর্তমানে 50 থেকে বাড়িয়ে 68 করার এবং সেই অনুযায়ী প্রতিটি ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতএব হাওড়া পৌর নিগমের ওয়ার্ডের সংখ্যা 68 হিসেবে নির্ধারণ করার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে একটি বিল পাশের মাধ্যমে হাওড়া পৌর নিগম আইন 1980 সংশ্লিষ্ট বিধানগুলি সংশোধন করার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। উল্লিখিত প্রস্তাবটি 6-8-2026 তারিখে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে।